ইতিহাসের পথ ধরে আজ এসেছি রংপুরের উদীয়মান তাজহাট জমিদার বাড়িতে। চমৎকার এই স্থাপত্যশৈলীর ঐশ্বর্য দেখব আজ। জানব সময়ের আবছায়ায় চাপা পড়া বর্ণাঢ্য ইতিহাসের মূল্যবান রত্ন সম্পর্কে। রংপুর শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই ঐতিহ্যবাহী প্রাসাদটি। ছুটে চলেছি আমি আর আমার মামাতো ভাই সহ সেই অপরূপ প্রাসাদের রূপের মোহে। প্রবেশ মূল্য এখানকার কয় টাকা? 30 টাকা না? এটা আবার চলবে না। এই যে দেখেন, ছিদ্র করা হয়েছে টিকিটের মধ্যে। এই প্রথম আমার এই রংপুর তাজহাট জমিদার বাড়িতে পদার্পণ। দেখা যাক এখানে কি কি নতুন অভিজ্ঞতা হয়। এখনও আমরা একদম কাছাকাছি যাই নাই, কিন্তু তার আগেই যে ভালো লাগার একটা বিষয়, সেটা কিন্তু দারুণভাবে মস্তিষ্কে হানা দিয়েছে। সত্যি অসাধারণ। প্রথমে দেখে মনে হবে ঢাকার আহসান মঞ্জিলটাই বুঝি তুলে নিয়ে এসে বসানো হয়েছে এই রংপুরে। তফাৎ শুধু এক জায়গায়, এখানকার সিঁড়ি পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি। রাজবাড়ির সামনে চলছে সবুজে ঘেরা সমারোহের রাজত্ব, যা দেখে দর্শনার্থীদের চোখ জুড়িয়ে যাবে। এই সমারোহের ফুল এবং বাহারি গাছগুলো যেন জমিদার বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করেছে। এখন আমরা জমিদার বাড়ির মূল যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে উঠছি জমিদার বাড়িতে। কি অদ্ভুত বিষয় দেখেন, যদি জমিদার যদি এই সময়ে ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু এত নির্বিঘ্নে বা নির্দ্বিধায় বা বিনা বাধায় এই সিঁড়িতে আমি উঠতে পারতাম না। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাকে ফেস করতে হইতো, কিন্তু তার অবর্তমানে আমরা এখন এখানে বিনা বাধায় প্রবেশ করছি। আমরা যদি ভিতরটা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি, তো এই মুহূর্তে নামাজের বিরতি চলছে। মুঘল সম্রাট বাহাদুর শাহের সময়ে সুদূর পাঞ্জাব থেকে শিখ বংশীয় মান্নালাল রায় রংপুরের মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত মুকুট অর্থাৎ তাজ বিক্রি করতে। বিত্তের জোরে একসময় তিনি তাজহাটে প্রতিষ্ঠা পান জমিদার হিসেবে। তারই উত্তরপুরুষ নিঃসন্তান গিরিধারী লাল দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দলালকে। গোবিন্দলাল ও তার ছেলে গোপাল লালের সময়েই সমৃদ্ধির উচ্চ শিখরে ওঠে তাজহাটের জমিদারি। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তাজহাটের জমিদার গোপাললাল রায় বাহাদুর। রুচিশীল এবং অতিথিপরায়ণ জমিদার হিসেবে বেশ খ্যাতি ছিল তার। শুধু এই বাড়ি নির্মাণ নয়, উচ্চশিক্ষিত আধুনিক মনের জমিদার গোপাললাল রায় রংপুরের শিল্প সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে রেখেছেন অবিস্মরণীয় অবদান। বাড়িটির স্থাপত্যশৈলী যেমন আকর্ষণীয়, তেমনি নানা অংশের অলঙ্করণও নজরকাড়া। সমস্ত জায়গায় যেন জমিদারের রুচি এবং শিল্প একে অপরকে জড়িয়ে ধরে আছে। লোহার দিয়ে তৈরি ওই ইটগুলো দেখেন, ওই ইটগুলো কত মানে চওড়া ইটগুলো। এক একটা দেওয়াল হাত দিয়ে ধরা যাবে না। আমরা একটু চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করছি। বাবা, এত ঘর,
দিয়ে কি হতো? এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। মতান্তরে ১৯০৮ সালে জমিদার গোপাললাল রায় জমিদার বাড়িটি নির্মাণ করেন। জমিদার বাড়ির বাহ্যিক আকর্ষণ সাদা মার্বেল পাথরে নির্মিত প্রাসাদ। পূর্বমুখী দোতলা প্রাসাদটির দৈর্ঘ্য ৭৬.২০ মিটার এবং সাদা মার্বেল পাথরে তৈরি প্রাসাদটি ১৫.২৪ মিটার প্রশস্ত। এ প্রাসাদে ছোট বড় ২২টি কক্ষ আছে। উপর থেকে দেখলে এই জমিদার বাড়িটি দেখতে ঠিক ইংরেজি বর্ণ ইউ আকৃতির। জমিদার বাড়ির মাঝামাঝি আছে একটি বড় গম্বুজ। জমিদার গোপাললাল রায় গম্বুজ আকৃতির আকর্ষণীয় এই হাওয়াখানায় নাকি গরমের দিনে হাওয়া খেতেন। কারো কারো মতে এটি হাওয়াখানা নয়, এটি সেন্ট্রি পোস্ট, অর্থাৎ জমিদারের পাইক পেয়াদারা নজরদারি করত এখান থেকে। এছাড়াও এখানে বিভিন্ন সুড়ঙ্গ পথ ছিল নিরাপত্তা এবং মূল্যবান রত্ন রক্ষার স্বার্থে। আমরা এখন জমিদার বাড়ির পিছন দিকে আছি, তো পিছন দিকটাও দেখতে অনেক চমৎকার। এই পিছন দিকটাতে এসে বোঝার উপায় নাই যে এটা আসলে পেছন দিক। মনে হচ্ছে যে এটাই হচ্ছে ফ্রন্ট সাইড। সত্যি চমৎকার। এক কথায় আপনি এই রাজবাড়িটাকে যেই পাশ দিয়েই দেখেন না কেন, আপনার মনে হবে না যে হ্যাঁ এটা এই পাশে কম সুন্দর, ওই পাশে বেশি সুন্দর, এরকম আর কি। চমৎকার, খুবই চমৎকার। রাজবাড়ির সাথেই সুবিস্তৃত গাছপালা, সবুজের সমারোহ এবং বিভিন্ন খনন করা পুকুর দর্শনার্থীদের মন কেড়ে নেয়। দেখেন কি চমৎকারভাবে লাল শাপলা ফুটে আছে। আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, দেখেন কত লাল শাপলা ফুল। চমৎকার চমৎকার। দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা নামাজের বিরতির পরে জাদুঘরে প্রবেশ করলাম। আর এই জমিদার বাড়ির জাদুঘরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখ পড়ল অনেক বড় একটি কামানের দিকে। এ বাড়ির বড় বড় হলরুমগুলোতে জাদুঘর দেখতে আসা মানুষের ভিড় থাকে সপ্তাহে ৬ দিন। নানা পালাবদলের মধ্য দিয়ে ঐতিহাসিক এই ভবন ২০০৫ সালের এপ্রিলে রূপান্তরিত হয়েছে রংপুর জাদুঘরে। পোড়ামাটির তৈরি তৎকালীন জিনিসগুলো। এটা হচ্ছে কালো পাথর দিয়ে তৈরি, তাই না? এগুলা সব পোড়ামাটির সিলমোহর। দেখেন আগেকার সিলমোহর এগুলো ছিল তৎকালীন দাঁড়িপাল্লা। রংপুর, বগুড়া, নওগাঁ ও দিনাজপুর সহ উত্তরবঙ্গের নানা প্রত্ন নিদর্শন বুকে নিয়ে এ বাড়ি এখন দারুণ এক সংগ্রহশালা। প্রত্নের তালিকায় নাম লেখানো গোপাললাল রায়ের জমিদার বাড়ি অতীতের মহামূল্যবান রত্নরাজি নিয়ে সমৃদ্ধ এখন আগের চেয়েও। তখনকারই টেবিল, ঝাড়বাতি, এটা হাত দিয়ে না, জমিদার গোপাললাল রায়ের ব্যবহার্য ঝাড়বাতি তো তখনকার। আর এই যে দেখেন কালো পাথরে তৈরি বিষ্ণু মূর্তি। এটা কুষ্টি পাথর না? না, এটা কালো পাথর তৈরি। চতুর্মুখী মনুষ্য মূর্তি। এটা হচ্ছে পিতলের তৈরি। অনেক কিছু জমিদারের ব্যবহার করা অনেক কিছু এখানে সংগ্রহ করা আছে। এটা হচ্ছে বলিদানের মন্ত্র, তখনকার দিনের লেখা। হাতির দাঁত,
বেগম রোকেয়ার স্বহস্তে লেখা চিঠি। এখানে বিভিন্ন বিশিষ্ট মানুষের নামের পোড়ামাটির ফলক আছে। এইটা হচ্ছে তৎকালীন সিঁড়ি, দেখেন একেবারে নিচ, মানে এক তলা থেকে নিচ থেকে আসছে। আমরা এখন দ্বিতীয় তলায় আছি। সিঁড়িতে উঠা নিষেধ, বুঝছেন না? তখনকার দিনের সিঁড়ি দেখেন কত চমৎকার। এখানকার দরজাগুলোর যে নান্দনিক শিল্পকর্ম দেখেন। এই যে যদি বাতাস আমি ভেতরে প্রবেশ করাতে চাই তাহলে এইভাবে এটা টেনে দিতে হবে, আর যদি বাতাস ভেতরে প্রবেশ করাতে না চাই তাহলে ছেড়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে। সত্যি কি চমৎকার। এই জাদুঘর থেকে নিচে নামছি। 1955 সালে এক সভায় যাওয়ার পথে শিয়ালদা রেলওয়ে স্টেশনে মারা যান জমিদার গোপাল লাল রায়। সেই জমিদার আর জমিদারি আজ নেই, কিন্তু ঝলমলে অতীতের স্মারকচিহ্ন বুকে নিয়ে তাজহাটের জমিদার বাড়ি এখনও শোনায় ইতিহাসের গল্পকথা। খুব রাজকীয় একটা ব্যাপার স্যাপার। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।